সময় কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। সে শুধু তার মতো করে স্বাভাবিক গতিতে চলতে থাকে। সে চলার পথে কারো গভীর কষ্ট বা যন্ত্রণা দেখে না। কারো চোখের পানি দেখেও সে থমকে দাঁড়ায় না। আবার কারো আকুল ডাকেও সে কখনো পিছনে তাকায় না। সময় একদম সোজা রাস্তা ধরে তার নিজের নিয়মে চলতে থাকে। সে জানে তার থেমে যাওয়া মানে সৃষ্টির স্থবিরতা। তাই মানুষের ব্যক্তিগত শোক বা আনন্দ কোনো কিছুই তার নিরপেক্ষ যাত্রার প্রভাব ফেলতে পারে না। দেখতে দেখতে তোরার বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল তোরার বিয়ে, অথচ তার মনে তীব্র ঝড়। সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। ঠিক আগের সময় যখন বিয়ের মুহূর্ত সামনে এসেছিল, তখন মনের ভিতর শিহাবের জন্য তোরার যে মিষ্টি টান ছিল তা আজ নেই। যে লজ্জা নামক অনুভূতিটা ছিল তা যেন কোথাও হারিয়ে গেছে। আজ মনে কেমন কেমন জানি দম ফেটে যাওয়ার মতো এক অনুভূতি, কাউকে হারানোর অনুভূতি। আর সেই মানুষটা আর কেউ না, স্বয়ং আব্রাহাম রুদ্র খান। এই সময়ে এসে তোরার মন যেন চূড়ান্ত সত্যের সামনে এসে দাঁড়িয়েছে। তবে কি তোরা সত্যিই রুদ্রকে ভালোবেসে ফেললো? যে সম্পর্ককে সে জোর করে ভাইয়ের নামে আড়াল করতে চেয়েছিল, আজ সেই ভালোবাসায় কি তার অনিবার্য নিয়তির সামনে এসে দাঁড়িয়েছে? জানতে হলে তাহলে গল্পটি মনোযোগ সহকারে পড়ুন। আরশি আর আরফা আনন্দে ঝলমল করছে, কারণ আজকে বিয়ের জন্য শপিং করতে যাবে। শুধু তাই নয়, খান বাড়ির সকলেই যাবে। উৎসবের এক হালকা আমেজ যেন সকাল থেকেই বাড়িটাকে ছুঁয়ে যাচ্ছে। আরশি আর আরফা খুব চেষ্টা করেছিল তোরার মনের ভেতরের ঝড়ের কথা জানতে, কিন্তু তোরা কোনো কিছু স্বীকার করেনি। তার মুখ ছিল যেন পাথরের মতো কঠিন। তাই আরশি আর আরফান আর জোর করেনি, ছেড়ে দিয়েছে তোরার মতো। তবে খান বাড়ির সকলেই ভেতর ভেতরে চিন্তায় আছেন, কারণ তোরার মুখে এখন হাসি দেখাই যায় না। সে কথা কম বলে, সব সময় চুপচাপ রুমে বসে থাকে। বিষয়টাই সবার কাছে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে অন্য কিছু ভেবে সেই চিন্তা কাটিয়ে দিয়েছে। হয়তো বিয়ের পর আপন মানুষ ছেড়ে চলে যেতে হবে, তাই হয়তো মন খারাপ থাকে। কিন্তু তারা তো জানে না, এই বিষণ্ণতা ছেড়ে যাওয়ার জন্য না, বরং কাউকে ফিরে পাওয়ার অসম্ভব আকাঙ্ক্ষার থেকে জন্ম নিয়েছে। আর সে রেডি হয়ে খটখট শব্দে তোরা রুমে এলো। ঘরে এসে দেখে তোরা নেই। সে বেলকনির দিকে এগিয়ে গেল, দেখলো তোরা চুপচাপ বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বহুদূর, শূন্যে স্থির। বাইরে আজকের সুন্দর দিনটিও যেন তার মনে কোনো ছাপ ফেলতে পারেনি। আর সে তোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বেগ স্বরে বলল, কিরে তোরা, তুই এখনো রেডি হসনি? যাবি না নাকি? সবাই তো গাড়িতে ওঠার জন্য তৈরি। কারো ডাকে তোরা চমকে উঠল। তার চিন্তার জগৎ ভেঙে গেল। তাকিয়ে দেখে আরশি। তোরা ক্ষীণ, ক্লান্ত ও প্রায় ফিসফিস করে বলল, যেন মিথ্যা বলছে, ওই না, আসলে আপু, আমার শরীরটা ভালো লাগছে না। তোমরা যাও, তোমাদের পছন্দ মতো যা কিনবে তাই চলবে আমার। তোরার চোখে মুখে স্পষ্টই আগ্রহের অভাব। এই কথাগুলো শোনার পর আরশির সন্দেহ আরো জোরে আঘাত হানলো। এত বড় শপিং, এত আনন্দ, অথচ তোরা বলছে শরীর খারাপ। সে বুঝতে পারলো তোরার সমস্যা শুধু শারীরিক নয়। আরশির মনে উদ্বেগ ও সন্দেহ এবার আরো বেশি পরিণত হলো। আরশির বিস্ময় কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস নিয়ে বলল, কি বলছিস তুই? তোর বিয়ের শপিং তুই যাবি না? সেটা কিভাবে হয়? আর তাছাড়া শিহাব ভাইয়া আসবে, সে এবার তো দেখা করলি না। আজ শিহাব ভাইয়ার পছন্দ মতো তোর সবকিছু কিনে দেবে। আর সে কথাগুলো তোর কানের কাছে যেন তীব্র শোরগোল সৃষ্টি করছে। শিহাবের উপস্থিতি, শিহাবের পছন্দ, এই শব্দগুলোই তার ভেতরের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে আর সে কিছুতেই তার অজুহাত মানবে না। তোরার মন দ্বিধা আর চাপে অস্থির। সে আরশির প্রশ্নের জবাবে মুখ খোলার জন্য কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রৌশনী খান এসে হাজির হলেন। তিনি অবাক হয়ে দৃশ্যটা দেখে কৌতূহল নিয়ে বললেন, সে কি তোরা, তুই দাঁড়িয়ে যে, যাবি না? রৌশনী খানের এই কথায় আরশি যেন সুযোগ পেয়ে গেল। সে দ্রুত তোরার দিকে থেকে রৌশনী খানের দিকে ফিরল এবং অভিযোগের সুরে বলল, দেখো না মা, তার বিয়ে আর সে নাকি বলছে সে যাবে না, শরীর খারাপের অজুহাত দিচ্ছে। রৌশনী খান তোরার দিকে এক দৃষ্টিতে তাকালেন। তোরার ফ্যাকাশে মুখ, চোখে মুখে বিষণ্ণতার ছাপ, এসব দেখে রৌশনী খানের মনেও চিন্তার কালো মেঘ জমল। শপিংয়ের এই আনন্দের দিনে তোরার এই উদাসীনতা তাদের সবার জন্য এক নতুন অস্বস্তি সৃষ্টি করছে। তবুও রৌশনী খান তুরার কপালে হাত রাখলেন, তারপর গলার কাছে এবং হাতে ভালো করে স্পর্শ করে দেখলেন সব কিছু ঠিকঠাক দেখে। রৌশনী খান আস্তে শান্ত কণ্ঠস্বর সুরে বলল, শরীর তো ঠিকই আছে, তাহলে যাবি না কেন? নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছিস। তোরার মনে তোর চূড়ান্ত দ্বিধা। সে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে চাচি। বাকিটুকু বলতে দিল না আরশি। সে আর সময় নষ্ট করতে রাজি নয়। আরশি তোরার হাত শক্ত করে ধরে জোর করে তাকে টেনে ভিতরে রুমে নিয়ে যেতে যেতে শাসন ও দীর্ঘতার স্বরে বলল, যাবি না মানে? তোর বাবা সহ যাবে, থুকু।
কাকা সহ যাবে। তোরার ভেতরে থাকা সব প্রতিবাদ আরশির এই দীর্ঘ শক্তির কাছে যেন নিভিয়ে গেল। সে নীরবে আরশির হাতে নিজেকে সঁপে দিতে বাধ্য হলো। তার চোখ দিয়ে যেন শত শত অসহায় প্রশ্ন উকি দিচ্ছে। খানবাড়ির সকলে রেডি হয়ে বাড়ির বাহিরে গাড়ির সামনে এসে এক এক করে দাঁড়িয়েছে। শপিং এর উত্তেজনায় চাপা আনন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। আরশি তোরাকে জোর করে রেডি করে নিয়ে এলো। তোরাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে যে অনিচ্ছা সত্ত্বেও এসেছে। তোরাকে দেখে আশিক খান দ্রুত এগিয়ে এসে তোরাকে বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ধরলেন। তিনি অসহায় স্নেহ বাৎসল্য ও চাপা কষ্টে নিয়ে বললেন, আমার সোনামা, আমাকে ছেড়ে যাবে বলে মন খারাপ? আমাদের খুব মনে পড়বে। তোরার দম যেন আটকে এলো। সে কি জবাব দেবে তা ভেবে পাচ্ছে না, কারণ সে নিজেই নিজের মনের সাথে লড়ছে। এই বিদায়ের কষ্ট নাকি রৌদ্রের জন্য অব্যক্ত যন্ত্রণা, কোনটা আসল সে নিজেই জানে না। তোরা কিছু বলল না, চুপচাপ তার বাবার বুকে মাথা নুয়ে রাখলো। তার নীরবতা যেন অসহস্র অব্যক্ত যন্ত্রণার প্রকাশ। পাশ থেকে আনোয়ার খান এসে তোরার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। তিনি কর্তৃত্বের মিশ্রণ, সান্ত্বনা, অভিজ্ঞতা শুনে বললেন, মন খারাপ করিস না মা, মেয়েদের একদিন পরের বাড়ি যেতে হয়। তুই চিন্তা করিস না, শিহাব বাবা তোকে অনেক সুখে রাখবে। যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু কর। সব ঠিক হয়ে যাবে মা। আনোয়ার খানের কথাগুলো যেন তোরার জোর করে বেঁধে দেওয়া নিয়তিকে আরো একবার নিশ্চিত করলো। তার মনে হলো কেউ তার আসল কষ্টটা বুঝতে পারছে না। তোরা দীর্ঘশ্বাস ফেললো। সে অনুভব করলো পরিবারের কেউ তার ভেতরের আসল যন্ত্রণা বুঝবে কি করে। সবাই তো ধরে নিয়েছে সে রৌদ্রকে ভাই হিসেবেই দেখে। সেই চিরাচরিত পারিবারিক সম্পর্কের বাইরে যে অন্য কোনো গভীর অনুভূতি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। অথচ আজ তোরার মনের সত্যটা ভিন্ন। আজ তোরা কেন জানে রৌদ্রকে ভাই বলতেও তার গলা কাঁপছে। শব্দটি উচ্চারণ করার আগেই তার ভেতরে থাকা অজানা প্রবল স্রোত যেন বাধা দিচ্ছে। তোরা সবার উদ্দেশ্য কৃত্রিম হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই আয়ান দ্রুত তোরার সামনে এলো। আয়ান চঞ্চলতা দুষ্টুমি করে সে তোরার গাটা ধীরে টেনে দিল এবং মাথায় একটা হালকা গাঁটটি মেরে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ছড়ার মতো করে বলল, বধূবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আয়নের সরল আর দুষ্টুমি ভরা কথায় খানবাড়ির সবাই হেসে উঠল। এই হাসির শব্দে তোরার মন সামান্য হলেও বিচলিত হলো। সে কোনো মতে আয়নের দিকে তাকিয়ে আবারও সামান্য লজ্জা কৃত্রিম হাসি হাসলো। এই হাসি তার বিষণ্ণতা ঢাকার শেষ চেষ্টা। সে জানে এই সরলতাটুকুও তার জন্য অসহায়, কারণ আনোয়ার খান সকলের উদ্দেশ্য তারা দিয়ে বললেন, আরে চলো চলো সবাই, আর দেরি না। তোরা তোরা তুই আরশির সাথে পিছনের সিটে বসে পড়, শিহাব হয়তো চলে এসেছে। লাল টকটকে এক গোছা গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শিহাব। তার উদ্দেশ্য তোড়াটি তোরাকে দেবে। সে অনেকক্ষণ ধরে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে। কখন তোরা আসবে, তাকে দেখবে, তার যেন আর তর সইছে না। অপেক্ষা করার এই প্রতিটা মুহূর্ত তার কাছে দীর্ঘ সময় মনে হচ্ছে। দেখতে দেখতে শিহাবের অপেক্ষার প্রহর যেন শেষ হলো। খানবাড়ির গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়ালো। গাড়ি দেখে শিহাব যেন অস্থির হয়ে উঠল। একা করে সবাই গাড়ি থেকে নেমে বের হলো। সবার শেষে তোরাও নামলো। তোরাকে দেখে শিহাবের মনে যেন হাজারো শান্তি নেমে এলো। তার মুখে ফুটলো এক আকাশ পরিমাণ হাসি। সে কখনো ভাবেনি যে সে তোরাকে ফিরে পাবে। সে ভেবেছিল তোরাকে সে হারিয়ে ফেলেছে, কিন্তু না, হারায়নি। আল্লাহ তোরাকে আবার তাকে দিয়েছে। এই আনন্দেই তার চোখ ভরে উঠল। শিহাব দ্রুত এগিয়ে গিয়ে খানবাড়ির সকলের সাথে কুশল বিনিময় করে সবার সাথে কথা বলল। তার চোখে মুখে উচ্ছ্বাস। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তোরা একটি বারের জন্য শিহাবের দিকে তাকায়নি। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরফা শিহাবের সাথে হাতে গোলাপ ফুলের তোড়া দেখে উত্তেজিত হয়ে উঠলো। সে তুরার কাছে এসে তুরাকে কোনোই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে কানে কানে ফিস ফিস চাপা উত্তেজনা সরে বলল, ওই দেখ শিহাব ভাইয়া কত সুন্দর গোলাপ ফুল এনেছে। আমি নিশ্চিত ভাইয়া এই ফুল দিয়ে তোকে আজকে নতুনভাবে প্রপোজ করবে। আরিফার কথা শুনে তোরা যেন চমকে উঠলো। তার বুকের ভেতর আর এক দফা ঝড় বইতে লাগলো। প্রপোজ? এই মুহূর্তে শিহাবের কাছ থেকে এমন কোনো কথা শোনা তার জন্য অসহনীয়। কিন্তু তোরা চোখ তুলে তাকালো না, কোনো মুখেই বা সে তাকাবে। কারণ একসময় শিহাবের জন্য তার মনে যে মিষ্টি অনুভূতিটা ছিল তা যেন আজ এক অদ্ভুত বিষণ্ণতায় পরিণত হয়েছে, যা তোরাকে তাকাতে বাধা দিচ্ছে। কেন জানি তোরা শিহাবের দিকে তাকাতে পারছে না। তাকাতলেই যেন তার ভেতরের মিথ্যাটা প্রকাশ হয়ে যাবে। শিহাবের সাথে কথা শেষ করে খানবাড়ির সকলেই উচ্ছ্বাস নিয়ে এক এক করে মলের ভিতর প্রবেশ করলো। তাদের এই আনন্দময় যাত্রা যেন তোরার যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিচ্ছে। শেষে তোরাও আলতো পায়ে হেঁটে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়লো। তোরা চাইছে ভিড়ের মধ্যে মিশে যেতে, যাতে শিহাবের মুখোমুখি হতে না হয়। তোরা মাত্র কয়েক পায়ে গোতেই আচমকা শিহাব তোরার হাত ধরে ফেললো। শিহাবের হাতের এই অপ্রত্যাশিত স্পর্শে তোরা যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। তার সমস্ত শরীর কেঁপে উঠলো। তোরা দ্রুত হাত ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু শিহাবের হাত ছিল শক্ত। তোরাকে থমকে দাঁড়িয়ে গেল।
বাধ্য হয়ে শিহাবের দিকে মুখ ফেরালো। শিহাবের চোখে তার গভীর অনুরাগ, আর হাতে সেই লাল গোলাপের তোড়া। এই অপ্রত্যাশিত মুহূর্ত তোরার বুকের ধুকপুকানি বহুগুণ বাড়িয়ে দিল। শিহাবের উদ্বেগ সরে বলল, কি হয়েছে তোরা, তুমি এমন করছো কেন? তোরা যেন ভয় পাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। তোরা তোতলামি করে অস্থির সরে বলল, কই, কেমন করছি? শিহাব তোরার হাত আরো শক্ত করে ধরলো, তারপর কণ্ঠে অভিযোগ দিয়ে বলল, কথা বলছো না কেন আমার সাথে? তোরা ডাকতি নিয়ে জবাব দিল, এমনি। আমার হাত ছাড়ুন, আমি ভেতরে যাব। তোরার হাত ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার অস্থিরতা শিহাবের চোখ এড়ালো না। শিহাবের এবার নরম সুরে জিজ্ঞাসা করলো, এমন করছো কেন, কোনো সমস্যা? তোরা দীর্ঘতা কণ্ঠে বলল, যদিও ভেতরে ভয়। না না, কোনো সমস্যা না, আমার হাত ছাড়ুন, আমি ভেতরে যাব। তোরা আরো জড়াজড়ি করতে লাগলো হাত ছাড়া পাওয়ার জন্য। বাধ্য হয়ে শিহাব হাত ছেড়ে দিল। তোরা হাত ছাড়া মাত্র 1 সেকেন্ডও দেরি না করে এক প্রকার দৌড়ে মলের ভিতরে ঢুকে গেল, যেন পিছনে কোনো অচেনা মানুষ তাড়া করেছে। শিহাব তোরার আচরণে বাকরুদ্ধ। তোরা হঠাৎ এমন আচরণ করছে কেন? আগের তোরার আর এখনকার তোরাকে শিহাব যেন চিনতে পারছে না। এক পলকের জন্য তার মনে সন্দেহ জাগলো। পরক্ষণেই নিজের মনকে ধাক্কা মারলো, হয়তো লজ্জা পাচ্ছে, এত মানুষের সামনে এমন একটু করবেই। এই ভেবে শিহাব আলতো হাসলো। তারপর সেও ভেতরে প্রবেশ করলো। সবকিছু ঠিক রইলো, শপিং চললো, হাসি মজা চললো, কিন্তু তোরার মনের ভেতরের অনুভূতি, সেই গোপন তীব্র যন্ত্রণা আর অব্যক্ত রৌদ্রের প্রতি অজানা টান কেউ জানতে পারলো না। সেই সত্য শুধু তোরার মনের গভীরে রয়ে গেল। কিন্তু সেই অনুভূতি কি কখনো প্রকাশ হবে? সেই দিনের অপেক্ষায় যদি কোনোদিন কেউ সেই অনুভূতি সম্পর্কে জানতে পারে, তখন কি হবে? সব হিসেব কি ওলটপালট হয়ে যাবে? এখন প্রশ্ন হলো, তোরাকে কে পাবে? শিহাব, যাকে সমাজ এবং পরিবার তোরার জন্য নির্দিষ্ট করে দিয়েছে, নাকি রৌদ্র, যার প্রতি তোরার হৃদয় এক অবাধ্য টানে বাধা পড়েছে? জানতে হলে অবশ্যই আপনারা গল্পটি মনোযোগ সহকারে পড়তে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।